ডক্টর বদিউল আলম যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার আবার চালু করার ক্ষেত্রে পথ সুগম হয়েছে, অতটুকু একটা বিজয় উনি মনে করছেন। আমরা সবাই সেটা মনে করতে পারি, কিন্তু এই যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, আমরা অবশ্যই রায় এখনো হাতে পাইনি, জাস্ট সংক্ষিপ্ত আকারে এটা শোনানো হয়েছে কোর্টে, লিখিত রায়টা তো পরে পাওয়া যাবে, সেখানে দেখা যাক কীভাবে কি আসে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বাদে যে অন্য প্রশ্নগুলো ছিল কোর্টের সামনে পঞ্চদশ সংশোধনীকে ঘিরে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন যে চারটি পয়েন্টে হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন, একটা হলো তত্ত্বাবধায়কের ব্যাপারে, আরেকটা হলো গণভোটের ব্যাপারে, আরেকটা ছিল যে আদালতের এখতিয়ার কতদূর থাকবে, যে আদালত এখন হাইকোর্টে যে আমরা রিট করতে পারি, এই ক্ষমতা অধস্তন আদালতের থাকবে কিনা, এরকম একটা ব্যাপার পঞ্চদশ সংশোধনীতে ছিল, সেটা ওনারা বলেছেন যে করা যাবে না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে দুটি যে নতুন ধারা সংযোজন করা হয়েছিল সংবিধানের, সেই আপনার মনে থাকবে সেই 7-এর ক আর 7-এর খ, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো অসাংবিধানিক পন্থায় কোনোভাবে, আরও অনেক কিছু আছে, কিন্তু মূল কথা হচ্ছে কোনো অসাংবিধানিক পন্থার যেটা কোনো ব্যাখ্যা নাই, সেভাবে কেউ অন্য কোনো নাগরিকের যদি সংবিধানের উপর আস্থা কমানোর চেষ্টা করে বা আস্থা নষ্ট করার চেষ্টা করে, সেটার জন্য তাকে রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী হতে হবে। এবং সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা বলে আমরা জানি না যে অন্য কোনো দেশে এরকম কোনো অপরাধ আছে কিনা, কিন্তু এরকম একটা অপরাধ সৃষ্টি করার চেষ্টা করা হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এবং এখানে আরেকটা জিনিসও বলা হয়েছে 7-এর খতে, যেই সংবিধানের যেই অংশ বিশেষগুলোকে সংবিধানের বিশেষ মৌলিক কাঠামো হিসেবে ধরা হবে বা বেসিক স্ট্রাকচার, সেগুলোকে কোনোভাবে কোনো সময় সংসদও কিন্তু কখনো পরিবর্তন করতে পারবে না। তো এই দুইটা, হ্যাঁ, 1/3 দিয়ে, সো এই দুইটা বিষয় যে বাতিল করা হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব বড় একটা বিজয় আসলে। কারণ এই দুইটি ধারা সংযোজন করা মানে পুরো আমাদের সংবিধানকে প্রায় আসলে অর্থহীন করে ফেলা। যেখানে সংবিধানের 7 ধারায় বলা আছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, আবার 7-এর ক আর খতে বলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে জনগণকে কিভাবে ষড়যন্ত্রের জন্য দায়ী করা হবে, রাষ্ট্রদ্রোহিতার জন্য দায়ী করা হবে, কেন, তাই না, সম্পূর্ণভাবে বাকস্বাধীনতা হরণ করা। তো সেই দুইটা ধারা বাতিল করা আমার মনে হচ্ছে অনেক বড় একটা ইঙ্গিত এবং অনেক বড় একটা বিজয় অবশ্যই। এখন যেটা আরেকটা ব্যাপারও আছে যে হাইকোর্ট তো এই 4টি বিষয়গুলো বাতিল করেছেন, এবং এখন আমাদের অ্যাপেলেট ডিভিশনে মোটামুটি সেই রায়টাই টিকিয়ে রেখেছেন। এবং সেটার আরেকটি ইমপ্লিকেশন হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর যে অনেকগুলো ধারা আসলে এখানে ছিল, প্রায় 55 বোধহয়, এবং আরও কয়েকটি মৌলিক বিষয়, সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টও হাত দেন নাই, অ্যাপেলেট ডিভিশনও হাত দেননি। তারা বলেছেন যে এই বিষয়গুলো সংসদ দেখবেন। তো তার মধ্যে কি কি আছে, বেশ কয়েকটি বিষয় আছে যেগুলো আসলে ইতিহাস ঘিরে, এবং আমরা জানি আওয়ামী লীগের আমলে আমরা অনেকেই সমালোচনা করেছি, আপনি বিশেষ করে, এবং আপনাদেরকে সাথে আমরা আরও অনেকেই একমত হয়েছি যে আদালতের মাধ্যমে ইতিহাস স্থাপন করার প্রচেষ্টাটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ যেটা হয়েছে ওই সময়। তো এখন সংবিধানেও এই সংযোজনগুলো জোর জবরদস্তিভাবে করে একই চেষ্টা হয়েছিল। যেমন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, যেটা প্রশংসিত সারা দুনিয়া জুড়ে অবশ্যই, কিন্তু সেটাকে কেনই বা সংবিধানের সাথে জুড়ে দিতে হবে সেটা অনেকের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু সেটাই করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। মানে ভাষণের অর্থ বা গুরুত্ব কোনোভাবেই তো কমে না যদি এটা সংবিধানের সাথে সংযোজন না করা হয়। তারপরে ওই সময় সংযোজন করা হয়েছিল। আবার স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন না দিয়েছেন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক আছে, কিন্তু এখানে বঙ্গবন্ধুর নামে যে ঘোষণা, সেটা আবার সংবিধানের সাথে সংযোজন করা হয়েছিল। তো এই জিনিসগুলো আসলে প্রয়োজন ছিল কিনা আমার মনে হয় এটা নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি, কিন্তু এই বিষয়গুলো নিয়ে হাইকোর্ট অ্যাপেলেট ডিভিশন কোনো কথা বলেনি। তারা বলেছেন যে এগুলো যে করা হয়েছে সংসদ দেখবে, এগুলো রাখবে না, ফেলে দিবে। আরেকটা দিক হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী যখন করা হয়, তার মধ্যে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে যে পরিবর্তনগুলো মাঝখানে এসেছিল, মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে, পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে, যে ধর্মনিরপেক্ষতার পুরো কাঠামোটা যে আসলে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে, সেগুলো আবার সংযোজন করার জন্য এর আগে একটা রায় হয়েছিল পঞ্চম সংশোধনী নিয়ে, সেই রায়ে ওই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। তো ওই অনুযায়ী নতুন করে আবার এই ধারাগুলো সংযোজন করা হয়েছে। কিছুটা হলো
সম্পূর্ণভাবে ৭২-এর সংবিধানে যা ছিল তা আরোপ করা হয়নি, নতুন নতুন কিছু ধারা অবশ্যই নিয়ে আসা হয়েছে। তো সেটাও একটা যাচাই বাছাই করার ব্যাপার, যে কারণে আমি কিছুটা কি বলবো রিলিভড হয়েছিলাম যে ডক্টর বদিউল আলমের মামলায় যে আবেদনটা করা হয়েছিল যে সম্পূর্ণভাবে পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা হোক, সেটা যেহেতু কোর্ট করে নাই, সেটাতে অ্যাজ আই সেড কিছুটা রিলিভড হয়েছিলাম এই কারণে যে যদি সম্পূর্ণরূপে বাতিল হতো তাহলে ধর্মনিরপেক্ষতাও যে ফিরে আসলো বা অসাম্প্রদায়িকতার বিষয়গুলো যে আবার সংবিধানে ফিরছে, ওগুলো তো একসাথে বাতিল হয়ে যেত। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো সংসদে যাবে, সংসদে আলাপ আলোচনা হতে পারে যে ওনারা এগুলো আবার বাদ দিতে চাচ্ছেন কিনা। মানে আমরা এই যে ৫-১০ বছর পরে আমাদের পুরা রাষ্ট্রীয় পরিচয়টা কি বদলাতে থাকবো কিনা, নাকি একটু স্থির হওয়ার চেষ্টা করব, এবং কোন পয়েন্টে ওনারা পরিবর্তনগুলো আনবেন, কোনটাকে ওনারা প্রায়োরিটি দিবেন, অগ্রাধিকার দিবেন, এই বিষয়গুলো তো এখন আমাদের সামনে আছে। মনে হচ্ছে অ্যাটলিস্ট যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটাকে অগ্রাধিকার দেওয়াই উচিত, কারণ এটার উপরেই নির্ভর করবে আমরা ৫ বছর পরে কোন দিকে যাব, আবার আমরা নির্বাচন কি ধরনের হবে, কারা অংশগ্রহণ করবে, এরকম প্রশ্নে আমরা আটকে যাব, নাকি যেই ধারাটা সবাই আবার চালু করতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ধারা, সেটা আমরা ঠিক মতো সেটা নিয়ে আমরা এগোতে পারবো। কিন্তু মনে হচ্ছে সেটার উপরে ফোকাসটা করা উচিত, অন্যান্য প্রশ্নগুলো নিয়ে কী হবে সেটা তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না।